নমস্কার বন্ধুরা, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো জিন নিয়ে একটি ভৌতিক ঘটনা। নদিয়া জেলার এক নির্জন গ্রামের নাম ছিল শিবতলা। গ্রামের একেবারে শেষে দাঁড়িয়েছিল প্রায় 150 বছর পুরনো একটি জমিদার বাড়ি। দিনের বেলায়ও বাড়িটিকে দেখে মানুষের গা ছমছম করত। গ্রামের লোকজন বলতো সূর্য ডোবার পর ওই বাড়ির সামনে দিয়ে কেউ একা যায় না। সেই বাড়িতেই থাকতো রায় পরিবার। পরিবারের কর্তা অরূপ রায়, তার স্ত্রী মালতী, বড় ছেলে শুভ এবং ছোট ছেলে সুমন ও মেয়ে মেঘা, আর অরূপের বৃদ্ধা বাবা হরিপদ রায়। পরিবারে সবাই সুখেই ছিলেন, কিন্তু অরূপের ব্যবসায় বড়লোক হওয়ার স্বপ্ন ছিল প্রবল। একদিন সন্ধ্যায় গ্রামের হাটে অরূপের সঙ্গে দেখা হলো এক অচেনা ফকিরের। লোকটির লম্বা সাদা দাড়ি, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। তার হাতে ছিল কালো কাপড়ে মোড়ানো একটি কাঠের বাক্স। ফকির ধীরে বললেন, এই বাক্সের ভেতরে এমন এক শক্তি আছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু মনে রেখো, একবার জাগালে তাকে আর থামাতে পারবে না। অরূপ হেসে উড়িয়ে দিল, এসব কুসংস্কার আমি মানি না। ফকির চলে যাওয়ার আগে বাক্সটি অরূপের হাতে দিয়ে বলল, এটি কখনো রাত 12টার পরে খুলবে না। সেই রাতে লোভে পড়ে অরূপ ঠিক রাত 12টায় বাক্সটি খুলে ফেলল। ঢাকনা খুলতেই পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। প্রদীপের শিখা নিভে গেল। অন্ধকারের মধ্যে ভেসে এলো এক কর্কশ গলা, আমাকে মুক্তি দিয়েছ, এবার তোমাদের রক্তের বিনিময়ে ঋণ শোধ হবে। অরূপ ভয়ে বাক্স বন্ধ করতে গেল, কিন্তু ঢাকনা আর লাগলো না। হঠাৎ জানলার বাইরে যেন কেউ বিশাল নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটতে লাগলো। সারা রাত আর কারোর চোখে ঘুম এলো না। পরদিন সকালে বাড়ির উঠোনে দেখা গেল এক অদ্ভুত পায়ের ছাপ, মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সেই ছাপ সোজা গিয়ে শেষ হয়েছে বাড়ির পুরনো কুয়োর পাশে। বৃদ্ধা হরিপদ রায় কাঁপা কাঁপা গলায় বললেন, এই বাড়িতে ভালো কিছু আসেনি, একে ফিরিয়ে দে। কিন্তু অরূপ সবকিছু কুসংস্কার বলে উড়িয়ে দিল। সেই রাতে ঠিক 3টের সময় হঠাৎ সারা বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও, ওটা আমার ঘরে। সবাই দৌড়ে গেল বৃদ্ধ হরিপদর ঘরে। দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে যখন সবাই ঢুকলো, ঘরের ভেতর কেউ ছিল না, শুধু খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, আর মেঝের ওপর পড়ে আছে হরিপদর লাঠি। হরিপদ রায়ের নিখোঁজের পর পুরো বাড়িতে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। গ্রামের মানুষ খবর পেয়ে দলে দলে এলো। কেউ বললেন তিনি হয়তো রাতের অন্ধকারে কোথাও চলে গেছেন। অরূপ গ্রামের কয়েকজনকে নিয়ে চারিদিকে খোঁজ শুরু করলো। সারাদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মিলল না। সন্ধ্যা নামার মুখে বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে এক তীব্র দুর্গন্ধ ভেসে এলো। গ্রামের দুজন যুবক সাহস করে ভেতরে ঢুকতেই মুহূর্তের মধ্যে আতঙ্কে চিৎকার করে বাইরে দৌড়ে এলো। অরূপ ছুটে গিয়ে দেখল বাঁশঝাড়ের মাটিতে পড়ে আছে হরিপদ রায়ের নিথর দেহ। তার চোখ দুটো বিস্ফারিত, মুখে জমে আছে ভয়ের ছাপ। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু ডান হাতে শক্ত করে ধরেছিল একটা কালো পোড়া কাপড়ের টুকরো, ঠিক সেই কাপড়ের মতো যেটি দিয়ে রহস্যময় বাক্সটি মোড়ানো ছিল। দাহক্রিয়া শেষ হলেও সেই রাত থেকেই বাড়িতে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে ছাদের ওপর ভারী পায়ের শব্দ,
ফাঁকা করিডোরে কারো হাঁটার আওয়াজ, আর মাঝে মাঝে খুব নিচু গলায় কেউ যেন বলছে, আর 6 জন। মালতী দেবী ভয়ে অসুস্থ হয়ে পড়ল। মেঘা রাতে একা ঘুমাতে চাইতো না। ছোট ছেলে সুমন বলল সে জানলার বাইরে লাল চোখওয়ালা এক কালো ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। অরূপ এখনো নিজেকে বোঝানোর চেষ্টা করছিল এসব কেবল ভয় আর কাকতালীয় ঘটনা। কিন্তু পরের রাতেই সব বদলে গেল। রাত 3টা বাজতেই বাড়ির সব আলো একসঙ্গে নিভে গেল। হঠাৎ রান্নাঘর থেকে ভেসে এলো বাসনপত্র ভাঙার বিকট এক শব্দ। সবাই দৌড়ে সেখানে পৌঁছে দেখল ঘর ফাঁকা। ঠিক তখনই ওপরে 2য় তলা থেকে ভেসে এলো শুভর আতঙ্কিত চিৎকার, বাবা ওটা ওটা আমার ঘরে। অরূপ সিঁড়ি বেয়ে দৌড়ে গেল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। সে জোরে ধাক্কা দিয়ে দরজা ভাঙল। দরজা খুলতেই বরফের মতো ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগল। ঘরের এক কোণে শুভ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দেয়ালের উপর যেন কেউ ধারালো নখ দিয়ে লিখে রেখেছে মাত্র 3টি শব্দ, ঋণ এখনো বাকি। শুভকে দ্রুত গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরল। সে অস্বাভাবিকভাবে কাঁপছিল। ডাক্তার বললেন শারীরিকভাবে সে তেমন আহত নয়, কিন্তু প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। বাড়ি ফিরে শুভ শুধু একটি কথাই বারবার বলতে লাগলো, বাবা ও মানুষ ছিল না, ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। ও বলছিল একজন চলে গেছে, এবার 2য় জনের পালা। অরূপ এবার আর পুরো বিষয়টা কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারল না। সে সেই কালো বাক্সটি খুঁজতে গেল, কিন্তু বাক্সটি যেখানে রাখা ছিল সেখানে আর নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। শেষ বাক্সটি পাওয়া গেল ঠাকুর ঘরের দরজার সামনে। বাক্সের ঢাকনা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে শুধু একটি পুরনো কাগজ। কাগজে লাল কালি দিয়ে লেখা, যতদিন বাক্স থাকবে ততদিন এই পরিবারের একজন করে হারিয়ে যাবে। মালতী দেবী কান্নায় ভেঙে পড়ল। সেই রাতেই গ্রামের কয়েকজন প্রবীণ এসে বলল বাক্সটি নদীতে ফেলে দিতে হবে। অরূপ, শুভ আর গ্রামের 2 জন লোক মিলে বাক্সটি নিয়ে নদীর দিকে রওনা দিল। কিন্তু নদীর ধারে পৌঁছে তারা অবাক হয়ে গেল। হঠাৎ ঝড় শুরু হলো, আকাশে বিদ্যুৎ চমকালো। অরূপ বাক্সটি জলে ছুঁড়ে ফেলল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বাড়িতে ফিরে দেখে বাক্সটি আবার আগের জায়গাতেই রাখা। কেউ সেটা আনেনি। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাত ঠিক 3টে। হঠাৎ মেঘার ঘর থেকে একটি ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সবাই ছুটে গিয়ে দেখল মেঘা ঘরের এক কোণে কাঁপতে কাঁপতে বসে আছে। সে কাঁদতে কাঁদতে জানালো কালো ছায়াটা শুভদাদার নাম ধরে ডাকছিল। তারপর বলল আগামী সূর্য ওঠার আগে একজনের হিসাব শেষ হবে। পরদিন ভোরে শুভকে বাড়ির পেছনে পুরনো আম গাছের নিচে অচেতন অবস্থায় পাওয়া গেল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারলেন না। রায় পরিবারের 2য় মৃত্যু ঘটল। শুভর শেষ কথা ছিল ও আবার আসবে। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা সবাই তখন অনুভব করল যেন দূরে কোথাও অদৃশ্য কেউ ধীরে ধীরে হাসছে। শুভর মৃত্যুর পর সন্ধ্যা নামলেই সবাই একই ঘরে বসে থাকত। একা থাকার সাহস কারোর ছিল না। কিন্তু অদ্ভুত ঘটনা থামল না। প্রতিদিন রাতে 3টে বাজলেই বাড়ির পুরনো দেওয়াল থেকে যেন কারো ফিসফিসানি শোনা যেত, আর 4 জন। মালতী দেবী প্রায়ই কান্নায় ভেঙে পড়তেন। মেঘা ও সুমন মায়ের কাছে ছাড়া এক মুহূর্তও থাকত না। শেষ পর্যন্ত অরূপ গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ
আব্দুল করিম চাচার কাছে গেল। তিনি বহু বছর ধরে গ্রামের ইতিহাস নিয়ে কাজ করতেন। রায়বাড়ির নাম শুনেই তার মুখের রং বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, প্রায় 100 বছর আগে এই বাড়ির এক মালিক লোভে পড়ে নিষিদ্ধ এক আচার করতেন। বিশ্বাস করা হয় সেই ঘটনার পর থেকেই বাড়িটিকে মানুষ এড়িয়ে চলত। সত্যি মিথ্যা জানি না, তবে গ্রামের পুরনো লোকেরা বলতো লোভের বিনিময়ে শান্তি কখনো কেনা যায় না। তিনি একটি পুরনো ডায়েরি অরূপের হাতে দিলেন। কথাটা শেষ করে তিনি একটি ডায়েরি অরূপের হাতে দিলেন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে নিষিদ্ধ জিনিস ঘরে আনবে তার পরিবারে একের পর এক মৃত্যু নেমে আসবে। শেষ জীবিত মানুষটাই শুধু সব কিছুর সাক্ষী হয়ে থাকবে। এই কথাগুলো পড়ে অরূপের হাত কাঁপতে লাগলো। সেই রাতে বাড়ির সবাই এক ঘরে ছিল। হঠাৎ বাইরের উঠোন থেকে সুমনের কণ্ঠ ভেসে এলো, বাবা আমি এখানে। অরূপ চমকে উঠল। সুমন তো তার পাশেই বসে আছে, তাহলে বাইরে কে ডাকছে? ডাকটা আবার শোনা গেল, বাবা দরজাটা খোলো। মালতী দেবী ভয়ে কেঁদে উঠল। অরূপ দরজা না খুলে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালো। উঠোনে দাঁড়িয়ে আছে সুমনের মতো দেখতে আরেকটি ছায়ামূর্তি। তার মুখে ধীরে ধীরে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল। পরক্ষণেই পুরো বাড়ি কেঁপে উঠল। হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারে শুধু একটি বিকট চিৎকার, মা! আলো ফিরে আসতেই দেখা গেল মেঘা নেই। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাগুলোও বন্ধ। কিন্তু মেঘা যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। মালতী দেবী অঝরে কাঁদতে লাগলেন। আর অরূপ বুঝতে পারল অভিশাপ এখন তাদের আরো কাছে চলে এসেছে। মেঘা হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার পর অরূপ, মালতী আর সুমন সারা বাড়ি খুঁজেও তার কোনো সন্ধান পেল না। ভোর হওয়ার কিছুক্ষণ আগে বাড়ির পেছনের পুরনো কুয়ার দিক থেকে খুব আস্তে আস্তে একটি কণ্ঠ ভেসে এলো, মা আমাকে বাঁচাও মা। এটা ছিল মেঘার গলা। মালতী দেবী ছুটে যেতে চাইল, অরূপ তাকে শক্ত করে ধরে রাখল। তবুও শেষ পর্যন্ত তিনজন মশাল নিয়ে কুয়োর কাছে গেল। সেখানে পৌঁছে তারা দেখল মেঘা কুয়োর ধারে বসে আছে, তার মাথা নিচু, চুলগুলোয় মুখ ঢেকে রেখেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল সে বেঁচে আছে। মালতী দেবী কাঁদতে কাঁদতে এগিয়ে গেলেন। মেঘা ধীরে ধীরে মুখ তুলল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো, তার ঠোঁটে এক অচেনা হাসি। সে খুব নিচু গলায় বলল, আমি একা ফিরিনি। এই কথা বলেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তাকে দ্রুত ঘরে নিয়ে আসা হলো। সারাদিন সে কারোর সঙ্গে কথা বলল না, কিন্তু রাত নামতেই আবার সেই ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। ঘড়িতে রাত 3টে বাজে। হঠাৎ মেঘা বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখ বন্ধ, কিন্তু সে ধীরে ধীরে বাড়ির পুরনো গোদাম ঘরের দিকে হাঁটতে লাগলো। অরূপ, মালতী আর সুমন ভয়ে ভয়ে তার পিছু নিল। গুদাম ঘরের দরজা খুলতেই বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। মেঘা দেওয়ালের দিকে আঙুল তুলে বলল, ও ওইখানেই আছে। পরের মুহূর্তেই গোদাম ঘরের ভেতর থেকে বিকট শব্দ হলো। মেঝেতে রাখা সেই কালো বাক্সটি নিচ থেকেই খুলে গেল। বাক্সের ভেতরে এবার একটি নতুন কাগজ। তাতে রক্তের মতো লাল অক্ষরে লেখা, 3 জন চলে গেছে, এবার মায়ের পালা। এই লেখাটি পড়তেই মালতী দেবী হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অরূপ ও সুমন ছুটে গেল তাকে ধরতে। আর ঠিক তখনই গুদাম ঘরের অন্ধকার থেকে
দুটো জ্বলন্ত চোখ তাদের দিকে তাকিয়ে রইল। মালতী দেবী মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অরূপ আর সুমন তাকে ধরে বাইরে নিয়ে এলো। গ্রামের চিকিৎসক এসে অনেক চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পর মাথা নেড়ে বলল, আমি দুঃখিত, উনি আর নেই। রায় পরিবারে দ্বিতীয় মৃত্যু। মালতী দেবীর মৃত্যুর পর বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে উঠল। এখন বাড়িতে বেঁচে আছে মাত্র 3 জন, অরূপ, সুমন আর মেঘা। কিন্তু মেঘা যেন আগের মানুষটি নেই। সে খুব কম কথা বলে, মাঝে মধ্যে ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে আর বলে, ও বলছে শেষ হওয়া এখনো বাকি আছে। সেই রাতেই অরূপ সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। ভোর হতেই 3 জন কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। গ্রামের সীমানা পেরিয়ে যাওয়ার আগেই হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো। সুমন চিৎকার করে বলল, বাবা বাবা পিছনে দেখো। অরূপ ঘুরে দেখল, দূরে রায়বাড়ির সামনে একটি লম্বা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এত দূর থেকেও মনে হচ্ছিল সেটি তাদের দিকেই তাকিয়ে আছে। পরের মুহূর্তেই অরূপের হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ঠক 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 শব্দ আসতে লাগলো। ব্যাগ খুলতেই তার বুক কেঁপে উঠল। যে কালো বাক্সটি তারা বাড়িতে রেখে এসেছিল সেটি আবার তাদের সঙ্গে চলে এসেছে। ঠিক তখনই বাক্সের ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে আগের কাগজটি নেই, নতুন একটা লেখা, পালিয়ে লাভ নেই, আগামী রাতেই আর একজনের হিসাব হবে। অরূপ আর এক মুহূর্ত দেরি না করে 3 জনকে নিয়ে পাশের শহরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিল। সেই রাতে তারা ভাবল হয়তো এবার বিপদ কেটে গেছে। কিন্তু রাত 3টে বাজতেই বাড়ির সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, সুমন বাইরে আসো। এটি ছিল মালতী দেবীর গলা। সুমন কাঁপতে কাঁপতে বলল, এটা এটা মায়ের গলা না বাবা? অরূপ তাকে শক্ত করে ধরে রাখল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের জানলাটি বিকট শব্দে নিচ থেকেই খুলে গেল। বরফ ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘর অন্ধকারে ঢেকে দিল। আলো ফিরে আসতেই অরূপ দেখল সুমন আর তার পাশে নেই। শুধু মেঝেতে পড়ে আছে সুমনের গলায় থাকা ছোট্ট রূপোর লকেট। অরূপ বুঝতে পারল অভিশাপ এখনো শেষ হয়নি। সুমনের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার পর অরূপ যেন পাথর হয়ে গেল। একসময় যে পরিবারে 6 জন মানুষ ছিল, এখন বেঁচে আছে মাত্র 2 জন, অরূপ আর মেঘা। সারা রাত তারা একে অপরের পাশে বসে কাটালো। ভোর হতেই আত্মীয় স্বজন ও গ্রামের লোকজনকে খবর দেওয়া হলো। সবাই মিলে সুমনকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া গেল না। দুপুরের দিকে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত গোডাউনের সামনে কয়েকজন মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল। অরূপ ছুটে সেখানে গেল। ভিড় সরিয়ে সামনে যেতেই তার বুক কেঁপে উঠল। সেখানে পড়ে আছে সুমনের নিথর দেহ। তার চোখ দুটো খোলা, মুখে জমে আছে আতঙ্কের ছাপ। অরূপ ছেলের দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সেই রাতে মেঘা প্রথমবার বাবার কাছে এসে বলল, বাবা, ও আমাকে সব বলেছে। অরূপ অবাক হয়ে তাকালো, কে? মেঘা ধীরে ধীরে বলল, যে ছায়াটি আমাদের পেছনে লেগেছে। মেঘা জানালো, সেদিন তুমি সেই কালো বাক্স খুলেছিলে। সেদিন থেকেই অভিশাপ শুরু হয়। আর সেই অভিশাপ শেষ হবে তখনই যখন পরিবারের সবাই হারিয়ে যাবে, শুধু একজন বাদে। অরূপ কথাটা শুনে ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার লোভই এই সর্বনাশ ডেকে এনেছে। সেই রাতে 3টে বাজতেই
ঘরের দরজা জোরে জোরে ধাক্কা পড়তে শুরু করলো। তারপর ভেসে এলো এক ভয়ঙ্কর গলা, সময় শেষ। ঘরের ভেতর হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করলো। দেওয়ালে ফাটল ধরলো, জানালার কাঁচ ভেঙে গেল। মেঘা চিৎকার করে বাবার হাত ধরে বলল, ও এসে গেছে বাবা। পরের মুহূর্তে কালো ধোঁয়ার মতো একটা বিশাল ছায়া ঘরের মাঝখানে দেখা দিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। অরূপ তার মেয়েকে নিজের পিছনে ঢেকে ফেলল। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আর তখনই মেঘা হঠাৎ চিৎকার করে উঠল, বাবা পালাও। বিকট শব্দ প্রতিধ্বনি হলো। অরূপের চোখের সামনে কালো ধোঁয়া সব কিছু ঢেকে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন সব শান্ত হয়ে এলো, সে দেখল ঘরে সে একা দাঁড়িয়ে আছে। মেঘা কোথাও নেই, শুধু মেঝেতে পড়ে আছে মেঘার হাতের ছোট্ট নীল রঙের চুড়ি। অরূপ কাঁপতে কাঁপতে বুঝতে পারল এখন সে পরিবারের শেষ জীবিত মানুষ। এই ঘটনা ঘটে গেছে প্রায় 5 বছর। রায় পরিবারের বিশাল জমিদার বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত। দিনের বেলাতেও কেউ সেখানে যায় না। গ্রামের মানুষ দূর থেকে বাড়িটার দিকে তাকিয়ে শুধু বলে, ওই বাড়িতে একসময় 6 জন মানুষ থাকতো, এখন কেউ নেই। কিন্তু সত্যিটা জানতো একজন, অরূপ রায়। সবাই ভেবেছিল সেও মারা গেছে, কিন্তু সে বেঁচে ছিল। এক বর্ষার রাতে গ্রামের এক যুবক অরূপকে একটি পুরনো আশ্রমে খুঁজে পায়। তখন অরূপের চুলদাড়ি সাদা হয়ে গেছে, চোখে ঘুম নেই, মুখে শুধু ভয়ের ছাপ। যুবকটি জিজ্ঞেস করল, কাকু সেদিন আসলে কি হয়েছিল? অরূপ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, লোভে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। আমি যে নিষিদ্ধ বাক্সটা বাড়িতে এনেছিলাম, সেই দিনই আমাদের পরিবারের সর্বনাশ শুরু হয়। একে একে আমার বাবা, বড় ছেলে, স্ত্রী, ছোট ছেলে আর মেয়ে সবাইকে হারিয়েছি। শেষ পর্যন্ত শুধু আমাকেই রেখে দিয়েছিল, যেন আমি সারা জীবন সেই শাস্তি বয়ে বেড়াই। অরূপ কাঁপতে কাঁপতে নিজের ব্যাগ খুললেন। যুবকটি অবাক হয়ে দেখল সেই কালো কাঠের বাক্সটি এখনো অরূপের কাছেই আছে। অরূপ বললেন, আমি যতবার এটাকে নদীতে ফেলেছি, পুড়িয়েছি, মাটির নিচে পুঁতেছি, ততবারই এটা আমার কাছে ফিরে এসেছে। তাই আমি এটাকে কোথাও রেখে যেতে পারিনি। আমি ভয় পাই যদি অন্য কারোর হাতে পড়ে। এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই আশ্রমের বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। হঠাৎ ঘরের দরজা নিচ থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাসে প্রদীপ নিভে গেল। অন্ধকারের মধ্যে সেই পুরনো গম্ভীর কণ্ঠ আবার শোনা গেল, তোমার শাস্তি শেষ। যুবকটি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলে দেখল, অরূপ যেখানে বসেছিলেন সেখানে আর কেউ নেই। মাটিতে পড়ে আছে তার শুধু পুরনো চাদর, আর পাশে সেই কালো বাক্সটিও নেই। পরের দিন থেকে গ্রামের মানুষ বলতে শুরু করলো, বর্ষার গভীর রাতে রায়বাড়ির সামনে নাকি এখনো একজন বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি পথচারীদের শুধু একটাই কথা বলেন, লোভের জন্য কোনো নিষিদ্ধ শক্তির পেছনে ছুটো না, না হলে আমার পরিবারের মতন সব কিছু হারাতে হবে। এটা বলার পর তিনি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যান।